শুভ সকাল বন্ধুরা। আজ হলো 6 জুলাই সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো জরুরি পরিষেবা ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের সিদ্ধান্ত মন্ত্রিসভার। 112 পরিষেবাকে আধুনিকীকরণে 100 কোটি, মোবাইল পুলিশ স্টেশন, আমুলকে 33 বিঘা জমি। আজ থেকে বিধানসভার বাজেট অধিবেশন, মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাধা নয়, সর্বদলীয় বৈঠকে ঐক্যমত্য, 10টি বিল উত্থাপনের সম্ভাবনা। নাগরিকত্ব নিয়ে বাঙালিদের সঙ্গে অন্যায়, আন্দোলনমুখী হচ্ছে সিআরপিসি। বিপদের হাত থেকে হিন্দুত্ববাদী সরকার বাঙালি হিন্দুকেও রেহাই দেবে না, বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বরাক উপত্যকায় 3 মাসে 148 নবজাতকের মৃত্যু, উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। বন্যার ভয়াবহতা ক্ষয়ক্ষতি দেখতে কাছাড় সফরে আসছে কেন্দ্রীয় দল। ডিডিএমের সঙ্গে প্রতিনিধি দল বৈঠকে বসবে বুধবার। জেলার বিভিন্ন অঞ্চল পরিদর্শনে যাবে আইএমসিটি। কবে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী। এবারও হলো না হেক্সার স্বপ্ন পূরণ, হালান ম্যাজিকে নরওয়ের কাছে হেরে বিদায় ব্রাজিলের। বিধানসভায় সরকারি ভাষা হিসেবে যুক্ত হলো হিন্দি, লগতেও থাকছে 4টি ভাষা। শিলচর ইম্ফল জাতীয় সড়কে 5,000 লরি আটকে, চরম দুর্ভোগে চালক খালাসিরা। এবং সর্বশেষ খবরটি হলো হাইলাকান্দিতে ফের 2 কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক মাদক পাচারকারী। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামের জরুরি পরিষেবা থেকে শুরু করে ক্ষুদ্র শিল্প, পর্যটন, প্রশাসনিক সংস্কার, ভিসা পরিষেবা এবং আগামী 5 বছরের উন্নয়ন পরিকল্পনা এক বৈঠকেই একগুচ্ছ বড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। রবিবার লোকসেবা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, আসন্ন বাজেট অধিবেশনে একাধিক নতুন বিল ও সংশোধনী বিল পেশ করা হবে, যার লক্ষ্য প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করা। সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে রাজ্যের জরুরি পুলিশ পরিষেবা 112কে আধুনিকীকরণ। এই প্রকল্পের জন্য প্রায় 100 কোটি টাকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর আওতায় রাজ্য জুড়ে 200টি অত্যাধুনিক পুলিশ বের মোতায়েন করা হবে, যা মোবাইল পুলিশ স্টেশন হিসেবে কাজ করবে। পাশাপাশি লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে একটি অত্যাধুনিক কমান্ড ও কল সেন্টার গড়ে তোলা হবে, যেখান থেকে গোটা পরিষেবার নজরদারি ও পরিচালনা করা হবে। এই প্রকল্পে প্রায় 1000 জন চালক নিয়োগ করা হবে। এই পরিষেবা চালু হলে উত্তরপ্রদেশ ও তেলেঙ্গানার পর আসাম হবে দেশের 3য় রাজ্য, যেখানে এই ধরনের উন্নত জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা থাকবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে বড় স্বস্তি দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ছোট শিল্প বা ব্যবসা শুরু করতে উদ্যোক্তাদের আর একাধিক সরকারি অনুমোদনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। শুধুমাত্র আবেদন জমা দিয়ে তারা 3 বছর পর্যন্ত ব্যবসা পরিচালনা করতে পারবেন। 3 বছর পর প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ করতে হবে। শিল্পাঞ্চলগুলিতে এই অনুমোদনের দায়িত্বে থাকবে শিল্প বিভাগের উপর। পর্যটন ক্ষেত্রকে আরও সুসংগঠিত করতে আসাম পর্যটন উন্নয়ন ও পঞ্জীয়ন আইন 2024-এর সংশোধন আনা হবে। এর ফলে হোটেল ও হোমস্টের পঞ্জীয়ন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে। পাশাপাশি ব্রিটিশ আমলের আসাম ক্যাটল ট্রেসপাস ছাড়াই আইন 1867 বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও এদিন স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গোবিন্দপুর সহ বিভিন্ন এলাকায় এই অভিযান চলবে। পাশাপাশি বড় শিল্পগোষ্ঠীকে আসামে বিনিয়োগের জন্য আগ্রহী করতে প্রয়োজনীয় নানা বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। প্রশাসনিক কাজের গতি বাড়াতে 58টি সরকারি বিভাগকে টুইন টাওয়ার কমপ্লেক্সে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো আসাম বিধানসভায় সরকারি ভাষা হিসেবে নতুন করে হিন্দি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন বিধানসভায় অসমীয়া, বড় ও ইংরেজি ভাষা ব্যবহৃত হলেও এবার থেকে হিন্দিও সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হবে। ফলে 3টির পরিবর্তে এখন থেকে 4টি ভাষা থাকবে বিধানসভার কার্যক্রমে। রবিবার আসাম বিধানসভার সেন্ট্রাল হলে এক সাংবাদিক বৈঠকে বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস জানান, শনিবার সাধারণ কার্য উদ্দেশ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অধ্যক্ষ বলেন, হিন্দি রাষ্ট্রভাষা,
তাই ভাষাটিকে সম্মান জানিয়ে বিধানসভার সরকারি ভাষার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগে ALA টিভি নামে পরিচিত চ্যানেলটির নাম পরিবর্তন করে আসাম বিধানসভা টিভি রাখা হয়েছে। এই প্ল্যাটফর্মে 4টি ভাষারই ব্যবহার হবে। একই সঙ্গে বিধানসভার লগতেও আগে যেখানে 3টি ভাষা ছিল, এখন থেকে সেখানে 4টি ভাষা থাকবে। এদিকে শনিবার অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকের প্রসঙ্গে অধ্যক্ষ জানান, মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিরোধী দলনেতা বক্তব্য রাখার সময় কোনো বিধায়ক যেন মাঝপথে বাধা না দেন, সে বিষয়ে সব রাজনৈতিক দলকে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, বক্তৃতা চলাকালীন হস্তক্ষেপ করা যাবে না। কোনো প্রশ্ন বা আপত্তি থাকলে বক্তব্য শেষ হওয়ার পর তা উত্থাপন করতে হবে। এই বিষয়ে সর্বদলীয় বৈঠকে উপস্থিত সব দলই সম্মতি জানিয়েছে। বিধানসভার সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখাই আমাদের লক্ষ্য। পরবর্তী খবরটি হলো, শিলচর ইম্ফল জাতীয় সড়কে 5,000 লরি আটকে চরম দুর্ভোগে চালক খালাসিরা। শিলচর ইম্ফল 37 নম্বর জাতীয় সড়কে গত 10 দিন ধরে প্রায় 5,000 মালবোঝাই লরি আটকে থাকায় চরম সংকটের মুখে পড়েছেন চালক, সহচালক ও খালাসিরা। ফুলের তোল থেকে জিরিঘাট পর্যন্ত প্রায় 15 কিলোমিটার জুড়ে লরির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে, যার ফলে যান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। জানা গেছে, প্রতিদিন সীমিত সংখ্যক লরিকে পুলিশি নিরাপত্তার মধ্যে জিরিবাম থেকে ইম্ফলের উদ্দেশ্যে পাঠানো হলেও আসাম মণিপুর সীমান্তে এখনও হাজার হাজার পণ্যবাহী লরি অপেক্ষমান রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকার কারণে খাদ্য, বিশুদ্ধ পানীয় জল ও শৌচাগারের অভাবে চালক ও খালাসিদের মধ্যে মানবিক সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ। এদিকে পরিস্থিতি মোকাবিলায় শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন গত 1 জুলাই থেকে প্রতিদিন আটকে পড়া চালকদের মধ্যে খাদ্য সামগ্রী এবং প্রায় 6,000 লিটার বিশুদ্ধ পানীয় জল বিতরণ করে আসছে। তবে শৌচাগারের কোনো ব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, আটকে পড়া চালক ও খালাসিদের জন্য খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, অস্থায়ী শৌচাগার সহ প্রয়োজনীয় মৌলিক সুবিধার দ্রুত ব্যবস্থা করা জরুরি। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে ফের 2 কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক মাদক পাচারকারী। হাইলাকান্দি জেলায় মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। রামনাথপুর থানার পুলিশের বিশেষ অভিযানে প্রায় 2 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রামনাথপুর থানার ওসি ধর্মেন্দ্র দাসের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় AS01AY 8869 নম্বরের একটি ওয়াগনার গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া মাদক মিজোরামের আইজল থেকে শ্রীভূমি জেলার পাথারকান্দিতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাস্থল থেকেই মোহাম্মদ ইয়াহিয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী খবরটি হলো, ষষ্ঠবারের চেষ্টাতেও হেক্সার স্বপ্ন পূরণ হলো না ব্রাজিলের। ইউরোপীয় অভিশাপ কাটিয়ে উঠতে পারলেন না ভিনিসিয়াস, নেইমাররা। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বলা ভালো, আর্লিং হালান্ডের কাছে হেরে বিদায় নিল সাম্বা বয়েজ। সন্ন্যছড়া ফুটবল, একাধিক সুযোগ নষ্ট, ডিলেটেলা রক্ষণের খেসারত দিতে হলো কার্লে অ্যানসেলত্তির ছেলেদের। ম্যাচ শেষের বাঁশি বাজতেই নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিল সমর্থকরা। মাঠে একে একে বিষণ্ণতায় ডুবতে দেখা গেল নেইমার, ভিনিসিয়াসদের। গ্যালারিতে যে সমর্থকরা কিছুক্ষণ আগে পর্যন্ত হলুদ পতাকার হিল্লোল তুলেছিলেন, তাদের চোখে মুখে অবিশ্বাসের ছায়া। হবে নাই বা কেন, সেই 2002 সাল থেকে যে স্বপ্ন তারা লালন পালন করে আসছেন, আবারও সেই স্বপ্ন ভেঙে চুরমার। এবারও হলো না, হয়তো হওয়ার কথাও ছিল না। এই ব্রাজিলীয় দলকে কেউ ফেভারিট দল ছিল না। এই ব্রাজিলিয়ান দলের মধ্যে ব্রাজিলীয় ডিএনএও ছিল না। না ছিল সেই শৈল্পিক সৌন্দর্য, আর না ছিল গতি। স্রেফ কার্লো আনচেলত্তির মগজাস্ত্র টেনে নিয়ে এসেছিল প্রি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, কিন্তু সেখানেই শেষ। হতাশাজনক ফুটবল খেলে বিদায় নিল তারা। এই ম্যাচে নামার আগে 2টো পরিসংখ্যান তারা করছিল ব্রাজিলকে। 1, নরওয়েকে কোনোদিন হারাতে না পারা। 2, শেষ 5 বিশ্বকাপেই ইউরোপীয় প্রতিপক্ষের কাছে হারা। দুটোর কোনোটি বদলাতে পারলেন না নেইমাররা।
ব্রাজিলের হতাশার দিনে স্টেডিয়াম ফের বাইকিং রো দেখালেন হালান মুসারা। প্রথমবার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে খেলবে নরওয়ে। পরবর্তী খবরটি হলো, গত 3 মাসে 148টি শিশু মৃত্যুর ঘটনায় তীব্র আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়েছে বরাক উপত্যকায়। এভাবে শিশু মৃত্যুর ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য বিভাগ। নবজাতকের মৃত্যুর এই গুরুতর বিপদকে সামাল দিতে অত্যন্ত সক্রিয় হয়ে মাঠে নেমেছে স্বাস্থ্য বিভাগ। সরকারি তথ্য অনুযায়ী বরাক উপত্যকার কাচার, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় 3 মাসে মৃত্যু হয়েছে 148টি শিশুর। হঠাৎ এভাবে শিশু মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় রাজ্যের স্বাস্থ্য বিভাগ গভীরভাবে উদ্বিগ্ন। পরিস্থিতির উপর কড়া নজর রেখে চলেছে স্বাস্থ্য বিভাগ। বিভাগীয় তথ্য অনুযায়ী কাছাড়ে গত 3 মাসে মৃত্যু হয়েছে 74টি শিশুর। হাইলাকান্দি জেলায় 25 এবং শ্রীভূমিতে 49টি নবজাতকের মৃত্যু হয়েছে। হঠাৎ করে নবজাতক মৃত্যুর এই অস্বাভাবিক বৃদ্ধিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা গভীরভাবে উদ্বিগ্ন। এমন অস্বাভাবিক ঘটনা সাধারণ মানুষকে গভীরভাবে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। এই মৃত্যুর কারণ চিহ্নিত করতে অনুসন্ধান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। মাতৃ এবং শিশু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো গাফিলতি রয়েছে কিনা, সময় মতো চিকিৎসার অভাব রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে অন্যান্য কারণও। নবজাতকের এই অস্বাভাবিক মৃত্যুর জন্য 4টি মুখ্য কারণের কথা জানিয়েছেন শ্রীভূমির স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক মতীন্দ্র সূত্রধর। তার মতে, অস্বাভাবিক হারে শিশু মৃত্যুর মূল কারণ হতে পারে অক্সিজেনের অভাব। এর ফলে প্রচুর নবজাতকের শ্বাসযন্ত্রে গুরুতর জটিলতা দেখা দিতে পারে, আর এতে মৃত্যু হতে পারে শিশুর। দ্বিতীয় কারণ, জন্মের সময় শিশুর ওজন কম থাকা। অনেক শিশুরই জন্মের সময় অতি কম ওজন থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের সংক্রমণও এই মর্মান্তিক পরিস্থিতি তৈরি হওয়ার একটা কারণ বলে চিহ্নিত করেছেন স্বাস্থ্য বিভাগের এই কর্তা। সবচেয়ে বড় কারণ হচ্ছে বরাক উপত্যকার বিপর্যস্ত সড়ক এবং অপর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা। ফলে গ্রামাঞ্চলের মানুষদের উপযুক্ত সময়ে গুরুতর অবস্থায় থাকা রোগীদের হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় না, ফলে অনেকের মৃত্যু হয়। পরবর্তী খবরটি হলো, নাগরিকত্ব নিয়ে বাঙালিদের সঙ্গে অন্যায়, আন্দোলনমুখী হচ্ছে সিআরপিসি। বিপদের হাত থেকে হিন্দুত্ববাদী সরকার বাঙালি হিন্দুকেও রেহাই দেবে না, বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। 1946 সালের বিদেশি আইন বাতিল করে এবং নাগরিকত্ব যাচাইয়ের বার জেলা আয়ুক্তদের হাতে তুলে দিয়ে কেন্দ্র রাজ্যের সরকার বাঙালিদের প্রতি গুরুতর অন্যায় করেছে। তাই ফের আন্দোলনমুখী হচ্ছে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি। আগামী 20 সেপ্টেম্বর গুয়াহাটিতে একটি অভিবর্তন আয়োজন করে পরবর্তী আন্দোলনের কার্যসূচি গ্রহণ করা হবে। প্রতিটি জেলা থেকে লোক অন্তর্ভুক্ত করে শক্তিশালী করা হবে সংগঠন। রবিবার ডিব্রুগড়ে অনুষ্ঠিত সিআরপিসির রাজ্য স্তরের কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া গেজেট নোটিফিকেশন জারি করে নাগরিকপঞ্জি কার্যকর করা এবং নামহীনদের রিজেকশন স্লিপ দিয়ে ট্রাইব্যুনালে নাগরিকত্ব বিচারের ব্যবস্থা করা, সিএএ বিধি সরল করে হিন্দু বাঙালিদের নাগরিকত্ব লাভের পথ প্রশস্ত করা, আসাম চুক্তির ভিত্তিতে ডিবিটার সমস্যার সমাধান করার দাবিও করেছে সিআরপিসি। রাজ্য কমিটির সভাপতি নৃপেন সাহার পৌরোহিত্যে রবিবার ডিব্রুগড়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় ছিলেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সাধনপুর কায়স্থ হুজাইর কমল দত্ত, অমর চাঁদ দে, বিজয় চক্রবর্তী, লামডিংয়ের প্রাক্তন বিধায়ক স্বপন কর, নিবাস রঞ্জন দাস, ডিব্রুগড়ের চন্দন মজুমদার, দেবাশিস রায় প্রমুখ। সবার উদ্দেশ্য ব্যাখ্যা করে সাধনপুর কায়স্থ আসামের বর্তমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুরা সরকারের বৈষম্যমূলক আচরণের মুখে পড়ার কথা ব্যাখ্যা করেন। বিদেশি আইন বাতিল করা এবং নাগরিকত্ব নিয়ে সিনেমিনি খেলার কথা তুলে ধরে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, সরকার বাংলাভাষীদের প্রতি গভীর ষড়যন্ত্র করছে। বিদেশি শনাক্ত করা নিয়ে কিছুদিন আগে জারি করা রাজ্য সরকারের এক এসওপির বিষয়ে ব্যাখ্যা করে সরকার কীভাবে বাঙালির নাগরিকত্ব ও নাগরিক অধিকার হরণের চেষ্টা করছে সেটা বুঝছি বলেন। হাফিজ রশিদ বলেন, সরকারের নাগরিকত্ব হরণের চেষ্টার বিরুদ্ধে আইনি লড়াইয়ের সঙ্গে নাগরিক আন্দোলন গড়ে তুলতে হবে, অন্যথায় বিপদ অনিবার্য। বিপদের হাত থেকে হিন্দুত্ববাদী সরকার বাঙালি হিন্দুকেও রেহাই দেবে না। বিজয় চক্রবর্তী প্রস্তাবেন, সেই দুটি আইন ও রাজ্য সরকারের জারি করা এসওপির খুঁটিনাটি দেখে প্রত্যেক জেলার জেলা আয়ুক্তের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে স্মারকপত্র পাঠানো হোক। সংসদের প্রতিটি বিরোধী রাজনৈতিক দলের সাংসদদেরও প্রতিলিপি দেওয়া হোক স্মারকপত্রের। প্রয়োজনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ওই আইন দুটি এবং রাজ্য সরকারের এসওপির সংবিধান বিরোধী ধারাগুলো বাতিল করা কেন প্রয়োজন তা বুঝিয়ে বলার ব্যবস্থা করা হোক।
সেই প্রস্তাবে সহমত পোষণ করেন সকলে। বাঙালিদের অধিকার রক্ষায় গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সংগঠনকে অধিক শক্তিশালী ও সক্রিয় করার উপর জোর দেন কমল দত্ত এবং স্বপন কর। তাদের প্রস্তাব, নতুন প্রজন্মের সমমনোভাবাপন্ন লোকদের সিআরপিসির সঙ্গে জড়িত করার ব্যবস্থা করা হোক। এই প্রস্তাবে সকলে ঐক্যমত্য পোষণ করেন, ফলে জেলাভিত্তিক সংগঠন শক্তিশালী করার জোর দেবে সিআরপিসি। পরবর্তী খবরটি হলো, বন্যার ভয়াবহতা ক্ষয়ক্ষতি দেখতে কাছাড় সফরে আসছে কেন্দ্রীয় দল। আগামী বুধবার শিলচরে পা রেখে প্রথমে বৈঠক করবে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিমের সদস্যরা। যদিও তাদের কাছাড় সফর নিয়ে এখনও চূড়ান্ত পর্যায়ে কর্মসূচি স্থির হয়নি, এমনটাই জানা গেছে বিভিন্ন সূত্রের খবর। গত বছরের বন্যায় আসাম তথা বরাক উপত্যকায় ক্ষয়ক্ষতির তথ্য রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। ফলে এবার মূলত বন্যার ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতেই আসছে কেন্দ্রীয় দল। জানা গেছে, কেন্দ্রের এই টিমকে সহযোগিতা করবে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কাছাড় জেলার দুর্যোগ ব্যবস্থাপনা দফতর। বুধবার জেলা আয়ুক্তের কার্যালয়ে তাদের বৈঠক হতে পারে। এই বৈঠকে গত বছরের বন্যার ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরবে বিভিন্ন সরকারি বিভাগ। বিভিন্ন বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের ক্ষয়ক্ষতির তথ্য ডিডিএমের হাতে তুলে দেওয়া হয়েছে। সূত্রের খবর, শিলচরে অনুষ্ঠিত বৈঠকে এই ক্ষয়ক্ষতির তথ্য চাইবে কেন্দ্রীয় দল। এরপরে সরেজমিনে পরিস্থিতি যাচাই করে ফ্লাড ড্যামেজ অ্যাসেসমেন্ট করবে দলটি। এই কেন্দ্রীয় দলে কোন বিভাগের কোন আধিকারিক থাকবেন তা চূড়ান্ত হবে সোমবার। ফলে কতজন সদস্য থাকবেন এই দলে তা জানা যাবে ওই দিনই। পরবর্তী খবরটি হলো, দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। 2023 সালের মধ্যে মুম্বাই আহমেদাবাদ উচ্চগতির রেল প্রকল্প চালুর লক্ষ্য থাকলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। অবশেষে প্রকল্পের অগ্রগতি এবং সম্ভাব্য সময়সূচি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী জানান, প্রকল্পের প্রায় 80% কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং দ্রুতগতিতে নির্মাণ কাজ এগিয়ে চলেছে। তার বক্তব্য, 2027 সালের মধ্যে সুরাট ও বিলিমুরার মধ্যে প্রথম পর্যায়ের পরিষেবা চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। এরপর ধাপে ধাপে বাপি, আহমেদাবাদ এবং শেষ পর্যন্ত মুম্বাই পর্যন্ত এই পরিষেবা সম্প্রসারণ করা হবে। অশ্বিনী বৈষ্ণব বলেন, গুজরাটে আধুনিক রেল স্টেশন নির্মাণ, সড়ক পরিকাঠামোর উন্নয়ন এবং অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিচ্ছে কেন্দ্র। তার দাবি, এই প্রকল্প চালু হলে যাত্রী পরিষেবা আরও উন্নত হবে, শহরের যানবাহন ব্যবস্থা আরও সুশৃঙ্খল হবে এবং সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গতি আসবে। উল্লেখ্য, 2017 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাই আহমেদাবাদ উচ্চগতির রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 508 কিলোমিটার দীর্ঘ এই রেলপথে দেশের প্রথম বুলেট ট্রেন চালানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 2023 সালের মধ্যেই প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণে জটিলতা এবং করোনা অতিমারির সময় দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় নির্মাণ উল্লেখযোগ্য বিলম্ব হয়। এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে 1,60,000 কোটি টাকার বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত এই উচ্চগতির ট্রেন 508 কিলোমিটার পথ অতিক্রম করবে এবং মোট 12টি স্টেশনে থামবে। এর মধ্যে গুজরাটে থাকবে 9টি এবং মহারাষ্ট্রের 3টি স্টেশন। মুম্বাইয়ের স্টেশনটি ভূগর্ভস্থ হবে আর বাকি স্টেশনগুলি হবে জমির উপর। যাতে নিরাপত্তা নিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।